যেদিন যে রোগী মারা যায় ওই দিনই বলা হয় যে এই রোগীকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমিও যেদিন মারা যাব ওই দিন বলা হবে যে রাব্বির চিকিৎসার জন্য আজকেই নেওয়া হয়তো। আজকে আমরা জামাত ইসলামের প্রোগ্রামে আসছি, হয়তো কোনো একদিন বিএনপির প্রোগ্রামে আসব, কিন্তু জামাত ইসলাম এবং বিএনপির কারো দায়বদ্ধতা নেই আমাদের চিকিৎসার জন্য। যারা সমন্বয়ক, যারা এই আমাদের দায়িত্ব নিয়েছে, যাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি, এই দেশের জন্য দাঁড়িয়েছি, তারা আমাদের মসনদের উপরে বসে তারা কেন এখন মস্তি করবে? তারা আমাদের চিকিৎসা অবশ্যই তাদের করতে হবে। আমি একটু ধরে রেখেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 5ই আগস্ট যাত্রাবাড়িতে দুপুর 2:30 বাজে যখন শহীদ মিনারের দিকে আমাদের প্রায় 1000 খানেক ছেলেপেলে যখন আমরা সবাই শহীদ মিনারের দিকে আসতে বিজয় মিছিল নিয়ে আসি, যাত্রাবাড়ি থানা থেকে একটা আপনারা হয়তো ভিডিও দেখেছেন, শত শত পুলিশ ম্যাসাকার করে ফেলছে সেই স্পটে। আমি সেখানে কত মানুষ মারা গেছে, এখনও আমি রাত্রেবেলা ঘুমালে আমার এখনও কানে গুলি বা সাউন্ড বাজে। ওইখানে যে কি বর্বরতা ছিল সেটা বলার মতো না। এগুলো এখন আর বলে কিছু হবে না, কিন্তু এখানে অনেক আহত রোগী আছে। সবার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিভাবে পূরণ করা যায়, কিভাবে তাদের চিকিৎসা দেওয়া যায়, সেই দিকটা যেন সবাই সচেষ্ট থাকে। এখনও 5 মাস হয়ে গেছে প্রায়, আমাদের সুচিকিৎসা হয় নাই। ঢাকা মেডিকেল সিএমএইচে আমরা চিকিৎসা নিচ্ছি, কিন্তু যথেষ্ট না। আমাদের চোখের চিকিৎসার জন্য গত 2 মাস 2.5 মাস যাবত আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। একাধিকবার কাগজ নেওয়া হয়, সেটা আবার ফেরত আসে। আমরা যদি এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারি, তারা আমাদের জন্য কি দিয়েছে? আমরা বলি না আমাদের চাকরি দেন, আমাদের টাকা পয়সা দেন, আমরা বলি না আমার আগের জীবন ফিরিয়ে দেন, আমাদের শুধু সুচিকিৎসা ব্যবস্থা করে দেন। এখানে শত শত আমার জানা মতে পঙ্গু হসপিটাল, সিএমএইচ, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে এখনও প্রায় 200 থেকে 300 রোগী সিরিয়াস অবস্থায় আছে। যেদিন যে রোগী মারা যায় ওই দিনই বলা হয় যে এই রোগীকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমিও যেদিন মারা যাব ওই দিন বলা হবে যে রাব্বির চিকিৎসার জন্য আজকেই নেওয়া হয়তো। যদি এরকম চলতে থাকে তাহলে বলবো আওয়ামী লীগের দোসরের পথে সবাই হারছে। এই রোগীগুলোর চিকিৎসা আপনাদেরও অবশ্যই নিশ্চিত করতে হবে। কীভাবে করতে হবে সেটা আপনারা ভালো জানেন। আজকে আমরা জামাত ইসলামের প্রোগ্রামে আসছি, হয়তো কোনো একদিন বিএনপির প্রোগ্রামে আসব, কিন্তু জামাত ইসলাম এবং বিএনপির কারো দায়বদ্ধতা নেই আমাদের চিকিৎসার জন্য। যারা সমন্বয়ক, যারা এই আমাদের দায়িত্ব নিয়েছে, যাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি, এই দেশের জন্য দাঁড়িয়েছি, তারা আমাদের মসনদের উপরে বসে তারা কেন এখন মস্তি করবে? তারা আমাদের চিকিৎসা অবশ্যই তাদের করতে হবে। এখানে যারা অনেক রোগী আছে, অনেকের পরিবার আছে, হয়তো আমি ইনকাম সোর্সে এখনও যাইনি, অনেক যারা আছে 30 বছর 40 বছর তাদের ফ্যামিলি নিয়ে চলে, পঙ্গুত্ব বরণ করছে, চোখে দেখে না, অনেক অসুবিধা নিয়ে আছে। তাদের পরিবারটা কীভাবে চলে? তাদেরকে এখন পর্যন্ত আর্থিক কোনো অনুষ্ঠান দেওয়া হয়েছে? সেখানে বলা হয়েছে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে আহতদের, কারো 50,000, কারো 1 লাখ, এভাবে অনুদান দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে কি হয়? এই টাকা দিয়ে কি হয়? এই রোগীগুলো, এই সংসারগুলো কীভাবে চলে? এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব তো জামাত ইসলামের না, এই দায়িত্ব বিএনপির না, অন্য কোনো সংগঠনের না। তাই সবার উচিত এক হয়ে আমাদের দাবিগুলো আদায় পূরণ করে নেওয়া। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমি বাসে কন্ট্রাক্টরি করি, ভাড়া কাটি। আমি আমার সর্বপ্রথম আন্দোলনে আসা শুরু হইল 18ই জুলাই। যখন গাড়ি ছেড়ে আমি তখন বিকাশ পরিবহনে ডিউটি করছিলাম। গাড়ি যখন বন্ধ হয়ে যায় আমি 4টার দিকে আসি মহাখালীতে। তখন সেদিন ছিল যে আর্মিরা তখন দিছিল, আপনার কারফিউ দিছিল। কারফিউতে আমি সর্বপ্রথম আঘাত পাই, আমার পায়ে 3-4টা বাড়ি দিল আর্মি। আর অন্য কোনো জায়গাও ছিল না যে অন্য দিক দিয়ে আমি ঘুরে আসবো। সেই কারণে আমি জীবনে কোনো সময় পলিটিক্স করিনি, পলিটিক্সের সাথে জড়িত ছিলাম না, কোনো দলের সাথে না। আমি একজন সাধারণ শ্রমিক। তারপর আমার শরীরে একটা জিদ উঠলো
যে এটা কি হইলো, আমি তো কিছুই করলাম না। আমি তাকে পরিচয় দেওয়ার পরেও আমাকে 3টা বাড়ি দিল। পরবর্তী সময় 19 তারিখেও আমি বাসা থেকে বাইরে আমার ছেলে পেলে, আমার এক ছেলে এক মেয়ে ইয়েতে পড়ে আপনার শঙ্কর, যে একজন আবু ইউসুফ স্কুলে ক্লাস 9-এ, একজন হইল আলী হোসেন পাশাপাশি স্কুল, আমার এক ছেলে এক মেয়ে। তারা আমার এইসব দেখে তারাই এখন রাজনীতির মতো একটা মানে আন্দোলন সবাই যাওয়া শুরু করে দিয়েছে। সেই থেকে আমি মোটামুটি আন্দোলন সংগ্রামে আমি নিজেও যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি আমি নিজেও জানি না, আমি যে কোনো দলই করি না। এক পর্যায়ে দেখা গেছে 28 তারিখে আমার ছেলে এবং মেয়ে আমার মোবাইল চুরি করে ভোর রাত্রে ওরা কথাবার্তা বলে ওরা চলে আসবে শাহবাগে। তা আমি বললাম, আমি বিষয়টা জানতে পেরে সকালবেলায় নাস্তা খাওয়ার টাইমে আমি বললাম যে তোমরা কোথায় যাবে আজকে? কয় আমাদের কোচিং আছে। না স্কুল বন্ধ, আমি জানি, কোচিংও বন্ধ। বললো না আমাদেরকে যাইতে হবে, আমাদের ইমার্জেন্সি কোচিং আছে। না তাহলে আমি সহ যাবো। তারপর ওরা এক পর্যায়ে আমার কাছে স্বীকার করে আমরা শাহবাগ যাবো, তোমাদেরকে আমি একা ছাড়বো না, চলো আমিও যাব। সর্বপ্রথম শাহবাগে এসে পরে তাদেরকে বাঁচানোর জন্য শাহবাগ পিজি হাসপাতালের সামনে আমি টিএসএল খাই 28 তারিখে। টিএসএল খাইয়ে আমার চোখে অনেক সমস্যা হওয়ার পরে যাই হোক সেই সময় চলে গেলাম। যাওয়ার পরে 2 তারিখে আমার ছেলে মেয়ে আবার স্কুল বন্ধ, কিন্তু স্কুলে এসে ওরা কিভাবে জানি নেটওয়ার্ক করে ওরা স্কুলে এসে সেই 15 নম্বরে আবার ওরা ছাত্ররা কমিশনারের পার্টির সাথে অনেকটা লড়াই আমার ছেলেকে নিয়ে পরে আমি হাসপাতালে গেলাম। সে কয়েকটা বাড়ি খেলো, এটার জন্য এক্সরে করাইলাম, পরে আবার বাসায় নিয়ে গেলাম। এরপরে বললো তোমাকে আর যাইতে হবে না, যা যাওয়ার আমি যাব। 7 তারিখে আমাদের যে শ্রমিক সংগঠন আছে, আমি একটা শ্রমিকের একটা সংগঠন আছে, সেই সংগঠনের আমি 104 নম্বর সদস্য, মহাখালী বাস টার্মিনাল 21-95। এই সময় দেখা গেছে আমরা তখন ছাত্র এবং আরও সাংগঠনিক আরও যুবদল ছাত্রদল সবাই মিলে সেখানে আমরা মহাখালী বাস টার্মিনাল অভিমুখী হয়ে আমরা তেজগাঁ শিল্প অঞ্চলে আসব। সেখান থেকে আমরা 4টার দিকে আমরা আন্দোলন শুরু করি। সেই আন্দোলনে জি না ঠিক আছে। পরবর্তী সময় দেখা গেছে যে আমি সেখানে আইসা এই যে এসে পরিবহন বাটই উপর থেকে এলিভেটেডের একটা রাস্তা নামছে, ওখানে পর্যন্ত আমরা যখন আসি মহাখালী থেকে আওয়ামী লীগ ফেসিবাদের একটা বড় মিছিল বাইরে ওরা আমাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী সরাসরি গুলি করে। এই গুলির সময় দেখা গেছে যে গাড়ির গ্লাসে গুলি করে, সেই গ্লাস চুরমার হয়ে ভেঙে আমার একটা মাথায়, একটা এই বাম চোখের এই পাশে আইসা গ্লাস ঢুকার পরে সেখানে আমি লুটে পড়ে যাই। তা ফুটেজও আছে, এটা আমার মোবাইল তো হারিয়ে যায়, অন্যের ফুটেজ কালেকশন করা আছে আমার কাছে। আমাকে এলোপাতারি 10-15 জন একসাথে লাথি মারতেছে, ঘুষি মারতেছে। আমি শুধু আমার চোখের ভিতরে হাত দিয়ে আমি একটা ময়লা পানির মধ্যে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি মোটামুটি সেই থেকে আমি হাসপাতালে এই যাবৎকালে আমি কারো কোনো একটা পয়সা আমি সহযোগিতা পাইনি। আমার ক্লাস 9-এ পড়ে ছেলে পরে আমার চিকিৎসার জন্য সে পড়াশোনা সাইডে দিয়ে এখন ভ্যান গাড়িতে রুটি বিক্রি করে। আদৌ পর্যন্ত আমি 1 টাকা কারো পাইনি সহযোগিতা। এই প্রথম আমার কাগজপত্র নিয়েছে জামাতে ইসলাম। তো আমাকে সেটা আশ্বস্ত করে 2 দিন আগ থেকে আমাকে আমার এক বড় ভাই